মনোহরের ডাকে বর্ণর জ্ঞান ফিরল। সকাল হয়ে গেছে। দোতলার ঘরের বিশাল জানলাটা খোলা, সেখান দিয়েই ঘরের সকালের রোদ আসছে। বর্ণর খুব ঠান্ডা লাগলো। ও মনে করতে চেষ্টা করলো সারা রাত সে মেঝেতেই কাটালো কিনা। মনোহরের দিকে তাকালো বর্ণ। তার মুখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। বর্ণকে সে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবু? আপনি এরকম মেঝেতে শুয়ে আছেন কেন বাবু? বর্ণ ওঠার চেষ্টা করল, কিন্তু পারল না। বর্ণ কোনো কথা বলতে পারল না। মুখ থেকে অজান্তেই আহ শব্দ বেরিয়ে এলো। বর্ণ বুঝতে পারল ওর মাথায় ভীষণ যন্ত্রণা করছে। শরীরেও তেমন শক্তি নেই। মনোহর কোনো মতে তাকে ধরে মেঝে থেকে তুলল। ওই বর্ণকে আর্মচেয়ারটায় বসিয়ে দিল। কি হয়েছিল বাবু? আপনি ঠিক আছেন তো? প্রশ্ন করল মনোহর। মাথা নেড়ে না জানালো বর্ণ। তার মাথা নাড়াতেও বেশ কষ্ট হলো। মনোহর তার স্ত্রীকে বলল, বাবুকে এক্ষুনি নিচের ঘরে নিয়ে যেতে হবে। মনোহরের স্ত্রী দৌড়ে বেরিয়ে গেল নিচের ঘরের দিকে। মনোহর কোনো মতে বর্ণকে চেয়ার থেকে তুলল। বর্ণর গায়ে হাত দিয়েই মনোহর বুঝতে পারল যে সে সুস্থ নয়। মনোহর বলল, এ কি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। মনোহরের কাঁধে ভর দিয়ে বর্ণ কোনো মতে সিঁড়ি ভেঙে নিচে নামল। নিচের তলায় নেমে সামনেই বর্ণর শোয়ার ঘর। বর্ণকে বিছানায় শুইয়ে দিল মনোহর। একটা পশমের কম্বল তার গায়ে চাপিয়ে দিল। বর্ণর ভীষণ শীত করছে। তার সারা শরীর কাঁপছে থরথর করে। মাথার যন্ত্রণাটা বেড়েই চলেছে। এমনিতেই এই বাংলোয় আসার পর থেকেই ওর শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। মনোহর ওকে এক গ্লাস গরম দুধ এনে দিল। খেতে পারল না বর্ণ। ও গ্লাসটা বিছানার পাশেই নামিয়ে রাখল। একটু কষ্ট করে খেয়ে নিন বাবু, শরীরটা ভালো লাগবে, এই বলে জোর করল মনোহর। মনোহরের কথায় গ্লাসে চুমুক দিল বর্ণ। গরম পানীয়টা খেয়ে শরীরটা একটু ভালো লাগছে বর্ণর। ও ভাবার চেষ্টা করল গত রাতের কথা। কি হয়েছিল রাতে সবটা এখনো বর্ণর মনে পড়ল না। শুধু ওই জ্বলন্ত চোখ দুটো মনে পড়ল। সেই চোখ দুটো মনে যেন গিলতে আসছিল বর্ণকে। কাল রাতের কথা মনে পড়তেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বর্ণর। কি হচ্ছে এসব? যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করলো বর্ণ। এই বাড়িতে তো 3 জন মানুষ ছাড়া কেউ থাকেই না। তাহলে গত রাতে যে চোখ দুটো দেখে বর্ণ ভয় পেয়েছিল সেগুলো কার চোখ? বর্ণ যে চোখ দুটো দেখেছিল সেগুলো কোনো মানুষের হতে পারে না। বর্ণ যে ছায়ামূর্তি অনুভব করতে পেরেছিল সেটা আসলে কি? কোনো ব্যাখ্যা ভেবে পেল না বর্ণ। অনেক সময় রাতের দিকে বিড়াল বা কুকুরের চোখও ওরকম জলজল করে ওঠে। ওদের চোখ থেকে আলো প্রতিফলিত হয়। সব প্রাণীর চোখ থেকেই আলো প্রতিফলিত হয়, তবে কিছু প্রাণীর চোখের গঠন অন্যরকম হয়। তার জন্য অন্ধকারে মনে হয় এদের চোখ জ্বলছে। কিন্তু বর্ণ জানে যে ওপরের স্টাডিতে বিড়াল ঢুকতে পারে না। তখনই ওর মনে পড়ল স্কাইলাইটটার কথা। কিন্তু সেখান দিয়ে তো বিড়াল ঢোকা সম্ভব নয়। বর্ণর মাথাটা ভারী হয়ে এলো। ও আবার ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে বর্ণ একটা অদ্ভুত স্বপ্ন দেখল। বর্ণ দেখল যে গোটা বাড়িটাই একটা রাক্ষস হয়ে গেছে। মেঝে থেকে রাক্ষসটার দাঁত উঁচু উঁচু হয়ে আছে। বর্ণ বাড়ির ভিতরে রয়েছে। আসলে রাক্ষসটা ঘিরে ফেলেছে বর্ণকে। ও বাড়ির ভিতরে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। পুরো বাড়ির ভেতরটা যেন রাক্ষসের পেট। অনিমেষবাবুর আঁকা যে সমস্ত ছবিগুলো স্টাডির দেওয়ালে লাগানো আছে সেগুলো সব জীবন্ত হয়ে গেছে। ছবির রাক্ষসগুলোর জ্বলন্ত চোখ। স্বপ্নের মধ্যে হঠাৎ বাড়িটার সব আলো নিভে গেল। শুধু অনেক জ্বলন্ত চোখ বর্ণর দিকে এগিয়ে আসতে লাগলো। স্টাডি রুমটা যেন একটা জল্লাদের আখড়া। স্বপ্নের মধ্যে এক প্রবল মৃত্যু ভয় বর্ণকে চেপে ধরল। ঘুমের মধ্যে ও ছটফট করতে লাগলো। হঠাৎ
ওর ঘুমও ভেঙে গেল। চিৎকার করে বিছানায় উঠে বসলো বর্ণ। এই ঠান্ডাতেও ওর শরীর ঘামে ভিজে গেছে। বর্ণ কম্বলটা গা থেকে কিছুটা খুলে ফেলল। মনোহর বর্ণর চিৎকার শুনতে পেয়েছিল। রান্নাঘর থেকেও দৌড়ে এসে ঢুকলো। কি হলো বাবু, শরীরটা খারাপ লাগছে? জিজ্ঞেস করলো মনোহর। বর্ণ স্পষ্ট করে মনোহরকে কিছুই বলল না, শুধু মাথা নেড়ে না জানিয়ে দিল। মনোহর বলল, এ কি বাবু, আপনি তো পুরো ঘেমে গেছেন। কথা শেষ করে ও বর্ণর গা থেকে কম্বলের বাকি অংশ খুলে দিল। মনোহর আবার বলল, যাক, জ্বরটা মনে হচ্ছে সারছে। একটু বেশি করে জল খান তো, আমি হালকা গরম করে রাখছি। এই বলে খাটের পাশের বাঁ দিকে টেবিল থেকে ফ্লাস্কটা নিয়ে বর্ণকে দিল মনোহর। বর্ণ আস্তে আস্তে ফ্লাস্কের ঢাকনাটা খুলল। তারপর সে ধীরে ধীরে 3-4 ঢোক জলও খেল। ওর মনে হচ্ছিল এক ধাক্কায় ওর বয়সটা অনেক বেড়ে গেছে, মৃত্যুর দিকে ও অনেকখানি এগিয়ে এসেছে। গত রাতের জ্বলন্ত চোখ দুটো ওর অনেকটা আয়ু শুষে নিয়েছে। বর্ণর ভাবনা থেকে বাস্তবে ফিরল মনোহরের স্ত্রীর গলার আওয়াজে। হাতে একটা ট্রে নিয়ে মনোহরের স্ত্রী হাজির হলো। নকশা আঁকা পোর্সিলেনের বাটিটা বর্ণর খাটের পাশে নামিয়ে রাখল মনোহরের স্ত্রী। তারপর বর্ণর দিকে তাকিয়ে বলল, একদম গরম আছে বাবু, ধোঁয়া উঠছে, তাড়াতাড়ি খেয়ে নিন, একদম ঠিক হয়ে যাবেন। বাংলোয় আসা থেকে আজ অবধি এই দুটো মানুষ একই রকমভাবে খেয়াল রেখেছে বর্ণর। এই অসুস্থ শরীরে বাড়ির আরাম আর মায়ের মুখ মনে পড়ল বর্ণর। চামচ দিয়ে স্যুপটা মুখে তুলে নিল বর্ণ। তারপর মনোহরের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, চমৎকার হয়েছে। মনোহর আর তার স্ত্রীর মুখে হাসি ফুটল। এই বয়স্ক মহিলার স্নেহ দেখে বেশ স্বস্তিই হলো বর্ণর। চটপট স্যুপটা শেষ করে ও বাটিটা ফেরত দিল। বাটি ফেরত নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল দুজন। বেরোনোর আগে মনোহর কড়া করে বলে গেল, শুয়ে পড়ুন দেখি, এবার একদম হাঁটাহাঁটি করতে হবে না। ওর স্ত্রী বলল, চা লাগবে, আমরা দিয়ে যাব। মনোহরের কথা মতো বর্ণ আবার শুতে চেষ্টা করল। তখনই চোখ পড়ল উল্টো দিকের আয়নাটায়। এই বাংলোর বেশিরভাগ আসবাবপত্রই পুরনো। গোল কাচের এই আয়নাটার বয়সও 60-এর কম নয়। সেখানে নিজের প্রতিবিম্ব দেখে শিউরে উঠল। কদিন আগেও শরীর এত ভেঙে যায়নি। বিছানা থেকে ও স্পষ্ট দেখা যাচ্ছিল চোখের তলায় কালি। সে ভীষণ রোগা হয়ে গেছে। মুখটা দেখেই বর্ণর অসুস্থতা সম্পর্কে আন্দাজ করা যায়। কপালের ডান দিকটাও বেশ কালো। ফোলা জায়গাটায় হাত রাখল বর্ণ। ভীষণ ব্যথা করছে। গত রাতের ঘটনাটা আদৌ সত্যি কিনা সেই নিয়েও বর্ণর মনে বিস্তর সন্দেহ ছিল। ঘটনাটাকে দুঃস্বপ্ন বলেই ধরে নিতে পারত, কিন্তু দুঃস্বপ্নের প্রমাণ তো শরীরে থেকে যায় না। বর্ণর কপালের ডান দিকের এই আঘাত তো মিথ্যে নয়। এই কালচিটের দাগটা তো স্বপ্ন নয়। তাহলে কি ছিল ওটা? বর্ণ জানে না। ঘড়ির দিকে তাকালো বর্ণ। সন্ধ্যে 8:30 বাজে। সারাদিনটাও ঘুমিয়েই কাটালো। হঠাৎ মনে হলো বর্ণর, ঘুম আর চেতনা, স্বপ্ন আর সত্যি সব গুলিয়ে ফেলবে ও। বর্ণ আস্তে আস্তে চোখ দুটো বন্ধ করে দিল।